যে গতকাল থেকে যে ওয়ার্ম আপ আন্দোলন শুরু হয়েছে 13ই নভেম্বর ঢাকা লকডাউনের জন্য 10 তারিখ থেকে এই ওয়ার্ম আপ প্রোগ্রাম শুরু হয়েছে, বিক্ষোভ প্রদর্শন, বিক্ষোভ মিছিল, তা কিন্তু অলরেডি জমে উঠেছে। এবং আপনারা এবারের ভিডিও ক্লিপগুলোতে খেয়াল করেছেন, এটা কিন্তু আর ওই ঝটিকা মিছিলের নেই, লোকের সংখ্যা বেড়েছে এবং যারা পার্টিসিপেট করছে মিছিলে সেই মানুষগুলোকে চেহারা দেখলে আপনারা বুঝতে পারবেন এরা কিন্তু সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। অর্থাৎ আওয়ামী লীগ যে একটা লকডাউনের আন্দোলনের ডাক দিয়েছে সেটা সাধারণ মানুষের ভেতরে ভীষণ সাড়া জাগিয়েছে। এই যে সাধারণ মানুষের ভেতরে সাড়া জাগিয়েছে, এটা আবার ইউনূসের উপদেষ্টা এবং তার যে সাঙ্গপাঙ্গরা আছে, বিশেষ করে জামাত শিবির এবং এনসিপি, এদের বুকের মধ্যে কাঁপন ধরেছে। এবং আপনারা, আমি সকালেই এপিসোড করে বলেছিলাম যে এই যে একটা অহিংস শান্তিপূর্ণ লকডাউন আন্দোলনের ডাক দিয়েছে আওয়ামী লীগ, এটাকে মানে সহিংসভাবে মোকাবেলা করার ষড়যন্ত্র করছে ইউনূস গং। এবং আমি সকালে বলতে না বলতেই আমি অ্যাটলিস্ট 3টে খুব চমকপ্রদ তথ্য পেয়েছি, আপনারা একটু মিলিয়ে দেখবেন। গতকাল রাত 8:30-40 দিকে সায়েন্স ল্যাবরেটরি ধানমন্ডির ওখানে যে ল্যাব 8 হাসপাতালটা আছে তার কাছে শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাস পুড়িয়েছে। এই বাসটি কারা পুড়িয়েছে? হয়তো আপনারা বলবেন যে যারা লকডাউন আন্দোলন করেছে তারা পুড়িয়েছে। এবার আমি আপনাদের একটা ইন্টারেস্টিং ইনফরমেশন দিই, আপনারা একটু মিলিয়ে দেখবেন। ওই বাসটি যখন পুড়ছিল ঠিক তখনই তার খুব কাছের একটা মসজিদে ইসলামী ছাত্র শিবির মিটিং করতেছিল। এবার আমি একটু দুয়ে দুয়ে মিলাই। বেসিক্যালি ওই মসজিদের শিবির অবস্থান করে এনশিওর করছিল যে তাদের পাঠানো সন্ত্রাসীরা ঠিকমতো গাড়ি পোড়াচ্ছে কিনা। শান্তা মারিয়াম ইউনিভার্সিটির বাসটি পুড়িয়েছে শিবিরের সন্ত্রাসীরা এবং সেটি তার কাছের মসজিদে বসে শিবিরেরই কিছু নেতাকর্মী মনিটর করেছে। আপনারা জানেন যে শিবির এই কাজগুলোতে খুব অভিজ্ঞ এবং পারদর্শী। তারা দীর্ঘকাল ছাত্রলীগের ভেতরে হেলমেট পরে নানান রকমের অপকর্ম করে ছাত্রলীগ যাতে বিতর্কিত হয়, ছাত্রলীগের কাঁধে যেন দোষ এসে পড়ে, সেই ব্যবস্থা তারা করেছে। এই যে হেলমেট লীগ বলে ছাত্রলীগকে যে আমরা কটাক্ষ করতাম, এই হেলমেট লীগটা ছিল আসলে ছাত্রলীগের লুঙ্গির তলে অবস্থানকারী শিবির। কালকে সায়েন্স ল্যাবে শান্তা মারিয়াম ইউনিভার্সিটির বাস পুড়িয়েছে শিবির কর্মী। ময়মনসিংহে শামীম এন্টারপ্রাইজের একটি বাস পুড়েছে। কে এই শামীম? এই শামীম এন্টারপ্রাইজের মালিক কে? এই শামীম এন্টারপ্রাইজের মালিক হলো আমিনুল হক শামীম। এই আমিনুল হক শামীম হলো ময়মনসিংহের মেয়র ছিলেন ইকরামুল হক টিটু, তার ভাই, আপন ভাই। ইকরামুল হক টিটু হলো আওয়ামী লীগের নেতা। তো আওয়ামী লীগের নেতার বড় ভাই, সে নিজেও আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। তার বাস কেন লকডাউন আন্দোলনের সমর্থকরা পোড়াতে যাবে? হিসাব কি মেলে? আবারও সেই বলছি, শিবির, এনসিপি, এদের সন্ত্রাসীরা মিলে এই কাজগুলো করছে। আরেকটি ইন্টারেস্টিং তথ্য দিই যে গতকাল রাত 11টার দিকে এই এনসিপির অফিসের সামনে ককটেল হামলা হয়েছে, আমি যেটা বলেছিলাম, এবং সাসপেক্ট করা হয়েছিল যে সেখানে যাদের গ্রেপ্তার করেছে 5 জন, তার মধ্যে একজন শাহবাগের শিবির কর্মী। আজকে এই তথ্য বেরিয়ে এসেছে যে কারা ককটেল ঘটিয়েছে। ওই সময় এনসিপির অফিসে তাদের একজন কেন্দ্রীয় নেতা তাসনিম জারা এসেছিলেন মনোনয়ন পত্র তুলতে, এবং আপনারা জানেন যে তাদের অফিসে বেশ কিছু সাংবাদিক অবস্থান করে, এবং তাসনিম জারা যেহেতু তাদের সেলিব্রিটি লিডার, তো তাসনিম জারা যখন আসবে তারা তখন একটা নিউজ ক্রিয়েট করতে চেয়েছিল, এই জন্য তারা এই ককটেল নাটকটা পুরো সাজিয়েছে। কিভাবে বুঝলাম সাজিয়েছে? স্ক্রিপ্ট এরকম ছিল যে যখন ককটেল বিস্ফোরিত হবে এবং তখন তারা ওইখানে একটু দৌড়াদৌড়ি করবে, মানে ওই জায়গায় যে মানে একটা অতর্কিত হামলা হলে যেমন সবাই
এদিক ওদিক যায় সেটা না, নেতারা ওইখানেই দৌড়াদৌড়ি করছিল এবং প্ল্যান ছিল যে খুব কাছে একজন থাকবে, তাকে সবাই মিলে ধাওয়া দিবে। তো এখন যখন এই ককটেল বিস্ফোরণ করছে তখন ওই যে ধাওয়া দিবে যাকে, তাকে আর খুঁজে পাচ্ছে না। তখন কই গেল, পরে দেখা যাবে যাকে ধাওয়া দেওয়ার কথা সে রাস্তার ওপারে দাঁড়ায় আছে। তো ফোন করছে, বলছে ভাই আমি তো এই পারে আসছি, আমাকে ধাওয়া দেন। বাট বাই দ্যাট টাইম কিন্তু 10 মিনিট হয়ে গেছে। তো তখন আর এই ধাওয়ার নাটক করেনি। আমি এই যে একটা ছবি দেখতেছেন না, এই যে দেখেন একটা অবিস্ফোরিত ককটেল ছিল। তো ককটেল সাধারণত উদ্ধার করে কে? পুলিশের স্পেশাল টিম থাকে বা বোম ডিসপোজাল ইউনিট থাকে। পৃথিবীর কোথাও দেখছেন যে এরকম খালি হাতে বোম ধরতেছে, মুখে কোনো প্রোটেকশন নাই, আর তার পায়ের জুতোটা দেখেন একটা স্নিকার পরা, এটা পুলিশের ড্রেস কিনা, এরা কারা, আসিফ বাহিনী কিনা? মানে মানে নাটক যখন আপনি সাজান, স্ক্রিপ্ট দুর্বল হলে এই ঘটনাগুলো ঘটে। সুতরাং এই যে ঘটনাটা এনসিপির অফিসের সামনে ঘটালো এবং সাধারণত একেবারে লোকজন ভরা, সেইখানে কি আওয়ামী লীগ যে দাঁড়াইতেই পারে না রাস্তায় পুলিশের অত্যাচারে বা সন্ত্রাসীদের অত্যাচারে, তারা কি একেবারে যখন লোকজন ভর্তি তখন ককটেলটা মারবে? সুতরাং এনসিপির এই ককটেল নাটক যে সাজানো ছিল এটাও একদম স্পষ্ট হয়ে গেছে। এই অবস্থায় শিবির যে এই আকামগুলো করে এবং শিবিরের চেলায় এনসিপি যে আকামগুলো করে, এটা কিন্তু আগেও আমরা দেখেছি। যখন রংপুরের আবু সাইদ মারা গেল তখন কিন্তু আমরা বলেছিলাম যে আবু সাইদ শিবির করে। সে কি, যারা মানে নেটিজেনরা তো খেপে গেল আর কি, আমি শিবির কেন বললাম। কিন্তু আলটিমেটলি দেখা গেল শুধু শিবির করে না, সে একেবারে শিবিরের সাথী সদস্য, ওই লেভেলের ক্যাডার, এবং তাকে হত্যা করা হয়েছে। সে পুলিশের রাবার বুলেটের আঘাতে মারা যায়নি, তাকে আড়ালে নিয়ে 4 ঘন্টা রেখে তাকে হত্যা করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তো শিবির এটা নতুন কিছু না, শিবির এই আকামগুলো করেই। এদিকে আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল দিল্লিতে রেড ফোর্ট, যেটাকে লাল কেল্লা বলে, লাল কেল্লার কাছে একটা সিগন্যালে একটা গাড়ি বোমা বিস্ফোরিত হয়েছে। ভারত কর্তৃপক্ষ বলেছে যে যারাই এই বোমা বিস্ফোরণের সাথে জড়িত থাকুক তাদের তদন্ত করে চিহ্নিত করা হবে, এবং ধারণা করা হচ্ছে যে এটি একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা। কিন্তু ভারত কিন্তু কাউকে অভিযুক্ত করেনি। দ্যাটস দ্য বিউটি অফ ডেমোক্রেসি, যে তারা ইনভেস্টিগেশন করে তারা ফাইন্ড আউট করবে। এদিকে কাশ্মীরের ওইদিকে 3 জন ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের এক ডাক্তারের কাছে হিউজ পরিমাণ আরডিএক্স বিস্ফোরক পদার্থ পাওয়া গেছে। এই 3 জনের মধ্যে একজন আবার মহিলা ডাক্তার, এবং তার কাছে একটা AK-47 রাইফেল পাওয়া গেছে। তো কয়েকদিন ধরেই এই আরডিএক্স পাউডার উদ্ধার করা, AK-47 উদ্ধার করা, পুলিশের এই অ্যান্টি টেরোরিস্ট ইউনিট এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা, নিরাপত্তা বাহিনী, তারা একটা কিছু সাসপেক্ট করছিল যে কিছু একটা হতে পারে। আবার আজকে ইসলামাবাদে আর একটা আত্মঘাতী বোমা হামলা হয়েছে, যেখানে বলা হচ্ছে 12 জন নিহত হয়েছে। তো ভারতের এই হামলায় আমাদের উপদেষ্টাদের কিন্তু গলা শুকিয়ে গেছে। গাড়ি বোমা হামলা হয়েছে ভারতে, তারা তদন্ত করবে, তারা কিন্তু এখনো বলেনি। যদিও 2-1টা মিডিয়া বলতেছে যে এখানে লস্করে তাইয়্যেবা তাদের বাংলাদেশ ইউনিটকে ইনভলভ করতে পারে। পাকিস্তানের যে সন্ত্রাসী গোষ্ঠী আছে তারা অনেকেই বলছেন যে তাদের বাংলাদেশেও তাদের কার্যক্রম শুরু হয়েছে এবং বাংলাদেশ থেকেও তারা ভারতকে অ্যাটাক করতে চায়। তো আমাদের কয়েকজন উপদেষ্টার, আমার সূত্রগুলো কথা বলে জানিয়েছে যে উপদেষ্টারা এখন ভয়ে আছে যে ওই বোমা হামলার সাথে বাংলাদেশের সম্পৃক্ততা পাওয়া যায় কিনা। একজন উপদেষ্টা তো বললেন বাংলাদেশের কেউ জড়িত না থাকলেও নাকি ভারত বাংলাদেশকে সম্পৃক্ত করে দেবে, মানে এটা তার ভয়। এই ভয়টার আমি কারণ বুঝলাম না। তবে বাংলাদেশ থেকে যদি এই হামলার সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে কিন্তু খবর আছে। প্রিয় বন্ধুরা, লকডাউন 13 তারিখ, লকডাউন সফল করা আপনার আমার দায়িত্ব। কারণ বাংলাদেশকে আমরা এই ইউনূস হায়নার হাত থেকে রক্ষা করতে চাই। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বকে আমরা
বিপন্ন হতে দেব না। সবার প্রতি আহ্বান, 13ই নভেম্বর লকডাউন সফল করুন। হয় রাজপথে নেমে আসুন, আর না হলে অ্যাটলিস্ট স্টে অ্যাট হোম। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। কোনোভাবেই আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাচ্ছে না, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। সত্যিকার অর্থে আজকে আওয়ামী লীগ পতনের 16 মাস পরে এসে বাংলাদেশে এটা একটা স্পষ্ট বিষয় হয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশের রক্ষা করতে পারে, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য সব কিছু রক্ষা করতে পারে শুধুমাত্র আওয়ামী লীগ। কোনোভাবে দাবিয়ে রাখা যাচ্ছে না। আমার এই মুহূর্তে এ কারণেই মনে পড়ছে যে গতকাল 10ই নভেম্বর শহীদ নূর হোসেন দিবস গেল। আমি বিএনপি বলুন বা জামাত তো বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এগুলোর থেকে তো যোজন যোজন দূরের একটি রাজনৈতিক দল জামাত। এনসিপি সেটা তো চিলড্রেন পার্টি। চিলড্রেন পার্টিকে দিয়ে তো কখন কি করতে হয় সেটাও আশা করি না। কিন্তু বিএনপি, ভাই বিএনপি, বাংলাদেশের এত মানুষ বিএনপি করেন, সেই বিএনপিরও গতকাল নূর হোসেন দিবস পালন করা আমরা দেখলাম না। যাই হোক, সব কিছু মিলিয়ে আর আওয়ামী লীগ কেন পালন করবে? আওয়ামী লীগ তো আসলে নেই, আওয়ামী লীগ তো নিষিদ্ধ করে রেখেছেন আপনারা, কিন্তু তারপরেও আওয়ামী লীগ পালন করছে তাদের নিজেদের দাবি আদায়, নিজেদের ভূমি আদায়, নিজেদের ভূমির, নিজেদের মাটির অধিকার আদায়ের পরেই নিশ্চয়ই নূর হোসেন দিবসও পালন করবে। গত বছর করতে গিয়েছিল না নূর হোসেন দিবস আওয়ামী লীগ পালন করতে? তখন আওয়ামী লীগ আজকে যে অবস্থায় আছে, যে শক্তিতে আছে, তখন সদ্য পতন হওয়ার পরে আওয়ামী লীগের নেতাকর্মীরাও দিশেহারা ছিল। এখন কিন্তু অনেকটা সংগঠিত হয়ে এসছে, অনেকটা গুছিয়ে এসছে, যার কারণে আওয়ামী লীগ কিন্তু আস্তে আস্তে ভেসে উঠছে। কদিন পরে হয়তো আওয়ামী লীগ ছাড়া আর কিছু দেখা যাবে না। কারণটা হচ্ছে এই যে গত 16 মাসে যে অনাচার অত্যাচার হয়েছে, ইউনূস সরকারের ক্ষমতায়, আর রাজনৈতিক গুন্ডাবাজি, হুন্ডাবাজি, তাণ্ডববাজি করছে বিএনপি, জামাত এবং এনসিপি নামধারী কিছু গুন্ডা। আজকে যদি হঠাৎ করে ইউনূস সরকারের পতন হয়, ধরুন আজকে পতন হয়ে গেল, কারণ যে কোনো সময় পতন হতে পারে। আওয়ামী লীগের যে 5 আগস্ট পতন হয়েছিল, সেই পতনটা কি জানতেন? কেউ জানতো না। ওই দিন সকালেও কেউ জানতো না। হঠাৎ করে পতন, আওয়ামী লীগ নেতারা দিশেহারা। আজকে ইউনূসের পতন হলে কি হবে? আপনি সেই সিনারিটা, সেই দৃশ্যটা আজকে এই যে বিএনপির নামে, জামাতের নামে যারা দাপিয়ে বেড়াচ্ছে, এরা কি পালাবে নাকি পালাবে না? ভাই, পুরোটা আওয়ামী লীগের দখলে আসবে কি আসবে না মাঠ? অবস্থাটা কিন্তু তেমন। ক্ষমতায় বিএনপি থাকা লাগবে না, ক্ষমতায় জামাত থাকা লাগবে না। বিএনপি জামাত নির্বাচন না করে এখন ক্ষমতাসীন দলের মতো ভূমিকা পালন করছে। ক্ষমতাসীন দলের চাঁদাবাজরা, গুন্ডারা চাঁদাবাজি গুন্ডামি যে করে বেড়ায়, সেই গুন্ডামি চাঁদাবাজির পুরো লাইসেন্স নিয়ে বিএনপির লোকজন, জামাতের লোকজন, এনসিপির লোকজন করে বেড়াচ্ছে, তদবির বাণিজ্য করে বেড়াচ্ছে। তো কাজে ইউনূস চলে যাবে, পালাবে কারা? ইউনূসের রাজনৈতিক উইং কোনটা? ইউনূসের রাজনৈতিক উইং হচ্ছে বিএনপি, জামাত, এনসিপি, এরা। এমনকি ওয়ান ম্যান পার্টির লোকজনও ইউনূসের পলিটিক্যাল উইং। গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এই জোনায়েদ সাকি ছাড়া কাউকে চেনেন না। এগুলো অনেকবার বলেছি, আবারও বলছি, এইরকম জোনায়েদ সাকি মার্কা রাজনৈতিক দলগুলো এখন ইউনূসের পলিটিক্যাল উইং। কাজেই ইউনূসের পতন হওয়ার সাথে সাথে এরা কিন্তু গর্তে ঢুকে যাবে। এরা তো ভারতেও পালাতে পারবে না। এদের যে কি করুণ পরিণতি অপেক্ষা করছে সেটা ভাবলে গা শিউরে ওঠে। আমি যেটি দিয়ে আলাপ শুরু করেছিলাম যে আওয়ামী লীগকে আসলে দাবিয়ে রাখা যাচ্ছে না, সরকার নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত। এই যে চলমান আওয়ামী লীগের কর্মসূচি, চূড়ান্ত কর্মসূচি, আগামী পরশু লকডাউন, এই লকডাউনকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে জোয়ার শুরু হয়েছে, এই জোয়ারকেও সরকার কোনোভাবে বাধা দিয়ে, দমিয়ে, দাবিয়ে রাখতে পারছে না। নানা রকম কলঙ্ক লেপন করার চেষ্টা করছে। দেখুন, এনসিপির অফিসের সামনে ককটেল হামলা করেছে। কে করেছে?
যে ছেলেটি করেছে ধরা পড়েছে সে শাহবাগ শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। বাসে আগুন দিয়েছে যুব দলের সদস্য, যুব দলের। এই যে গতকালকে ল্যাব এইডের সামনে যে বাসে আগুন দেওয়া হলো, ধানমন্ডি যুব দলের সাথে জড়িত। এবং বাসে, কোন বাসে আগুন দিল দেখুন, বাসে আগুন দিল হচ্ছে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটা বাসে। এর কারণটা হচ্ছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খেপিয়ে দেওয়া। কিন্তু কোনো লাভ হয়েছে? আজকে প্রায় 12-14 ঘন্টা হয়ে গেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো প্রতিক্রিয়া দেখেছেন? তাদের বাবা মা আছে না, তাদের বাবা মা অন্ততপক্ষে সন্তানদের এটি বুঝিয়ে দিয়েছে তোর উন্মাদ হয়ে জুলাই আগস্টে যেভাবে নেমেছিল সেটা আর নামানো যাবে না, নামলে ভাত বন্ধ। বাবা মা ভাত বন্ধ করে দিয়েছে। আবার এই যে গত বছর জুলাই আগস্টের সমন্বয়ক নামধারী যে গুন্ডামি, সেই গুন্ডামি করবারও গুন্ডাদের সাথে আবেগে আপ্লুত হয়ে ভালো শিক্ষার্থীরাও মাঠে নেমেছিল। তাদের বাবা মা আছে না, তাদের বাবা মাও সন্তানদের হুঁশিয়ার করে দিয়েছে কোনোভাবে কোনো সাউন্ড করা যাবে না। কারণ গত 16 মাসে বাংলাদেশ দেখছে যে বাংলাদেশ কিভাবে পতন হয়েছে, বাংলাদেশের সর্বক্ষেত্রে বাংলাদেশ দেখছে। এই জন্য এতভাবে আওয়ামী লীগকে দাবিয়ে রাখার চেষ্টা হচ্ছে। এবং সামনে আরো 2-3 দিনে নানা রকম ষড়যন্ত্র, নানা রকম উস্কানি তৈরি করা হবে যাতে আওয়ামী লীগ তাদের কর্মসূচি সুষ্ঠুভাবে করতে না পারে। এর প্রধানতম কারণ আওয়ামী লীগকে দাবিয়ে রাখা, কিন্তু কোনো কিছুতেই সম্ভব হচ্ছে না। আওয়ামী লীগ তো আগুন সন্ত্রাস করেনি। এই যে গত 16 মাস না হলে অন্ততপক্ষে 10 মাস যাবৎ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল হচ্ছে। আওয়ামী লীগ কি কোথাও চোরাগোপ্তা হামলা করেছে? গ্রামীণ ব্যাংকের সামনে গতকালকে ককটেল বিস্ফোরণ করেছে। ফরহাদ মাজার তাদের মোহাম্মদপুরে প্রবর্তনা নামে একটি দোকান আছে, সেই দোকানের সামনে ককটেল হামলা করেছে। এটা কারা করছে? উস্কানি তৈরি করার জন্য, আওয়ামী লীগের বিরুদ্ধে উস্কানি তৈরি করার জন্য এগুলো সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। সরকারিভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় 32 নম্বর বুলডোজার দিয়ে যখন গুড়িয়ে দেওয়া হয়, তখন ককটেল বিস্ফোরণ, 10টা বাস পোড়ানো, 10টা মানুষকে হামলা করা, এগুলো সরকারি পৃষ্ঠপোষকতায় করা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে খেপিয়ে দেওয়ার জন্য। কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ অন্ততপক্ষে 16 মাসে হাড়ে হাড়ে টের পেয়েছে, বুঝতে পারছে যে আওয়ামী লীগ ছাড়া উপায় নেই, উপায় নেই গোলাম হোসেন। বিশ্ব মিডিয়াও ইঙ্গিত দিচ্ছে যে ইউনূসের পতনের পরেই আওয়ামী লীগ। কাজেই কোনো কিছুতে আর দাবিয়ে রাখা যাবে না। মানুষ জেগেছে, মানুষ আর একবার সুযোগ পেয়েছে এদেশ বিরোধী, বাংলাদেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে পরাজিত করার। আমার বিশ্বাস সেই শক্তিকে পরাজিত করে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবেই। আমরা সেই বাংলাদেশের প্রত্যাশায়, এবং সেটি আওয়ামী লীগই করবে। আওয়ামী লীগের অনেক ভুল ভ্রান্তি আছে, এটিও অস্বীকার করব না, কিন্তু সকল ভুল ভ্রান্তি ত্যাগ করে আওয়ামী লীগই বাংলাদেশকে এই হায়নাদের হাত থেকে মুক্ত করবে। এছাড়া আমাদের বাঁচার উপায় নেই। না হলে আমরা করুণ এক পরিণতিতে যাব। করুণ পরিণতিতে যাব না, এটার একটা নানা রকম হিসেব আছে। আমরা ভৌগোলিক কারণেও করুণ পরিণতিতে যাব না। আমরা যদি যেতেও চাই, আমাদেরকে যেতে দেওয়া হবে না। অবস্থাটা এরকম। কাজেই আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে না। যারা মনে করছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে কিংবা প্রতিবেশীকে বাদ দিয়ে, ফ্রাঙ্কলি স্পিকিং, যে প্রতিবেশী দেশ ভারতকে বাদ দিয়ে বাংলাদেশকে নিয়ে বিশাল সুখে শান্তিতে বসবাস করিবেন, তাহা হইবে না ভাই। যে বাঙ্গুরা চিন্তা করছেন, যে জঙ্গিরা চিন্তা করছেন, সেই চিন্তা হবে না। কাজে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাচ্ছে না, যাবে না। আওয়ামী লীগ আসছে, আওয়ামী লীগ আসবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন এবং শুনবেন, আপনাদের সকলকে আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। যে আপনারা আমার কথা শুনেন এবং দেখেন এবং আমাকে সাবস্ক্রাইব করে আপনারা আজকের এই জায়গায় নিয়ে এসেছেন। তো আপনাদের কাছে আবারও অনুরোধ, সাবস্ক্রাইব করুন যাতে ফাইটিংটা ভালোভাবে দেওয়া যায়।
আপনারা এতক্ষণে বুঝতে পারছেন যে আমি কি বলতে চেয়েছি, কারণ আমার যে হেডলাইন লেখা আছে বা যে ব্যানার দেওয়া আছে যে দিল্লিতে বিস্ফোরণ, সন্দেহের তীর বাংলাদেশে। এটা দেখে হয়তো অনেকে চিন্তা করছেন যে দিল্লির লাল কেল্লায় একটা বিস্ফোরণ ঘটলো, এটা সন্দেহের তীর বাংলাদেশের দিকে কেন যাবে বা কেন বলছি এই কথাটা, সেটাই আপনাদের সাথে আজকে আলোচনা করব। না, 4টা কারণে আমি নয়, গোয়েন্দা সংস্থাগুলো এই বিষয়টা নিয়ে ভাবছে। প্রথম কারণ হচ্ছে যে পাকিস্তানের যে ফিল্ড মার্শাল, বর্তমান যে ফিল্ড মার্শাল আসিফ মনির, সে আজ থেকে 2-3 মাস আগে বলেছিল, আমেরিকা থেকে এসে বলেছিল যে নেক্সট আক্রমণ হবে পূর্ব পাকিস্তান দিয়ে, মানে পাকিস্তানের পূর্ব দিক দিয়ে। তার মানে পূর্ব দিক হচ্ছে যে আমরা বাংলাদেশ, যে ইন্ডিয়ার পূর্ব পাশ থেকে আক্রমণ হবে। এটা হচ্ছে প্রথম। এবং সেকেন্ড, দ্বিতীয়, আবারও আমেরিকাতে, সেই আমেরিকাতে দাঁড়িয়ে আমাদের জামাতের মহামান্য নায়েবে আমির, আপনাদের জামাতের নবী নায়েবে আমির আব্দুল্লাহ তাহের, উনি কি বলেছেন যে 50 লক্ষ সোলজার বা গেরিলা যোদ্ধা ওনাদের কাছে আছে, যেটার 25 লক্ষ ওনারা ইন্ডিয়াতে পাঠিয়ে দিবে, যারা গজবাতুল হিন্দ করে ইন্ডিয়া দখল করবে। এবং থার্ড যেটা, সেটা হচ্ছে লস্করি তৈয়বার সেকেন্ড ইন কমান্ড। তিনি কিছুদিন আগে বাংলাদেশে ঘুরে গিয়েছেন এবং সেই ঘোরাটা সরাসরি ইন্ডিয়ান বর্ডার, মানে বাংলাদেশের যে জায়গাগুলোতে উনি ঘুরেছেন পুরোটাই ইন্ডিয়ান বর্ডার। কেন উনি ঢাকায় ঘুরতে পারলেন না, চিটাগাঙে ঘুরতে পারলেন না, সেই জায়গায় না ঘুরে উনি ইন্ডিয়ান বর্ডার এরিয়াতে বিভিন্ন মসজিদ মাদ্রাসাতে গিয়ে উনি বক্তৃতা দিয়েছেন। এবং চতুর্থ, আমাদের পুলিশ কমিশনার, ঢাকার যে ডিএমপি কমিশনার, উনি কি বলেছেন যে আমরা ভারতের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত। এবং বাকি উপদেষ্টারা তো সারাক্ষণই আছেন, 7 সিস্টার খেয়ে দিবেন, অমুক করবেন, তমুক করবেন। এবং কয়েকদিন আগে যে পাকিস্তানের সেনা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আসলেন, সেইখানেও ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চল বাংলাদেশে ঢুকে একটা ম্যাপ তৈরি করে ওনাকে দেওয়া হয়েছে, যেটা মাহফুজ এর আগেও করছে। এই সব ঘটনাগুলোর কি কিন্তু এখন ওরা সূত্রে 1 by 1 মিলাচ্ছে। এবং গত 2 মাসের ভেতরে আপনারা দেখছেন যে আপনার 7 সিস্টার এবং মনিরামপুর, ওইখানে যেসব সন্ত্রাসী ধরা গেছে সবই ম্যাক্সিমামই বাংলাদেশ থেকে ঢুকা, অবৈধভাবে ঢুকা বিভিন্ন সন্ত্রাসী। এবং ইন্ডিয়া বেশ কিছুদিন ধরে বলে আসছিল যে কি হবে না হবে, এটা বাংলাদেশ থেকে সন্ত্রাসী ঢুকতে পারবে। যেহেতু বাংলাদেশ সারাক্ষণে চিল্লাচ্ছে আমরা গজবাতুল হিন্দ করব, আমরা ইন্ডিয়া দখল করব, এবং আমাদের কিছু কিছু অবসরপ্রাপ্ত পাম্পাস উপদেষ্টা বা অবসরপ্রাপ্ত সেনা প্রধান, সেনাবাহিনীর লোক, এরাও সরাসরি বলতেছিল 2 ঘন্টায় আমরা দিল্লি যাব, 3 ঘন্টায় আমরা লাল কেল্লা দখল করব। এগুলো কিন্তু সব 5ই আগস্টের পর থেকে বলা হচ্ছিল। সুতরাং এখন তারা যদি মিলায় যে এই কাজ আমাদের দ্বারাই হয়েছে, তাতে সন্দেহ করতেই পারে। এখানে আপনি বা আমি কি বলার আছে? বারবার বলছিলাম যে আমরা তো এইসব, ভাই যদি করেন তো গোপনে করেন না, আপনি এত ওপেনে কইরা এখন কেন আবার কান্নাকাটি শুরু করবেন? গতকাল গেল 10 তারিখ, 10 তারিখে ইন্ডিয়ার সবচেয়ে প্রচার বোর্ড ইংলিশ পত্রিকা ফার্স্ট পোস্ট, তারা লস্করি তৈয়বা নিয়ে একটা নিউজ করেছিলেন যে লস্করি তৈয়বা বাংলাদেশে লঞ্চ পোর্ট করতেছে, মানে এইখান থেকে তাদের সন্ত্রাসী কার্যক্রম চলবে। আপনারা অবশ্য প্রমাণ না দিলে তো বুঝবেন না, তাই আমি পেপারের নিউজটাও দিয়ে দিলাম। এছাড়া আরো কিছু পত্রিকা, ইন্ডিয়া আরো একটা পত্রিকা 3টার সময় নিউজ করেছিল যে কোনো সময় এই পাকিস্তানি গ্রুপ তারা বাংলাদেশ হয়ে ঢুকে কিছু একটা করতে পারে। এরপরেই 6টার দিকে লাল কেল্লাতে গাড়ি বিস্ফোরণ। এবং ওদের যে রড যে এজেন্ট বা ইন্ডিয়ার যেসব পুলিশ সেনাবাহিনীর যেসব গোয়েন্দা সংস্থা আছে, এরা গত কয়েকদিনে 1000 কেজি RDX এবং নিউট্রন ধরছে, মানে যেটা দিয়ে পুরো ইন্ডিয়াই ব্লাস্ট করে দেওয়া যায়। তাদের কথা হচ্ছে পাকিস্তান ইন্ডিয়ার যে বর্ডার, ওটা তো টোটালি সিল সেই অপারেশন সিঁদুরের পরে, ওখান দিয়ে কিছু ঢুকার রাস্তা নেই। আর আমাদের সাথে আছে প্রায় মনে হয় 42 কিলোমিটার বা 42,000 কিলোমিটার এরকম কিছু একটা বিশাল, কারণ আমরা তো 99% আমরা ইন্ডিয়ার সাথে বর্ডার। সুতরাং আমাদের এখান থেকে ঢুকার সম্ভাবনাটাই বেশি। তা না হলে যেটা এখন গোয়েন্দা সংস্থা, ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা যেটা ভাবছেন, যে তা না হলে হঠাৎ করে গত 3 সপ্তাহ আগে লস্করি তৈয়বার সেকেন্ড ইন কমান্ড কেন বাংলাদেশে আসবেন এবং ইন্ডিয়ান বর্ডার এরিয়ায় কেন সে ঘুরবেন। এটার ছবি আমি এর আগের ভিডিওতে দিয়েছি, ওই ভদ্রলোকের জঙ্গিটার
এবং এখন যারা দেরকে ধরা হচ্ছে, যার গাড়ি বা যাকে ধরা হচ্ছে, যার ফ্যামিলি ধরা হচ্ছে, সব ওই লস্করি তৈয়বা, সব শালার পুতের জঙ্গি মুসলিম এরা। তো এখন এই জন্যই দেখেন সন্দেহের তীরটা আমাদের দিকে। এখন আমরা যদি আগামী সপ্তাহ থেকে যদি দেখি যে রাস্তার কোনো এক জায়গায় হয়তো আমাদের ওই যে হাদি ভাই আছেন একজন, ওই যে খালি এই ছাত্রলীগ ধর জবাই কর, এ হাদির লাশ দেখি, বা যদি আমরা ফুয়াদকে কোনো পার্কের ভিতরে পইরা থাকতে দেখি ময়রা চিটপটাং হইয়া, বা আপনাদের নবী জামাতের আমির নায়েবে আমির ওনারা যদি চাঁদের দেশে পাঠাই দিতে দেখি রাস্তাঘাটের কোথাও, হাসনাত আব্দুল্লাহরও যদি দেখি যে কোথাও চিথিয়া পইরা রয়েছে, সার্জিস এদের পইরা রয়েছে, এ তো অবাক হওয়ার কিছু। কারণ এই ঘটনা, এই ধরনের ঘটনা ইন্ডিয়া এর আগেও পাকিস্তানে আপনারা দেখেন না, কত কত সন্ত্রাসী যে কেউ পার্কে গেছে, কেউ বৌনিয়া খাইতে গেছে, কেউ বৌনিয়া ওই যে সবাস করতে গেছে, ওখানে যায় ময়রা চিথিয়া পইরা রয়েছে, কেউ জানে না কে মাইরা গেছে, কিভাবে মরছে, কেউ জানে না। তো এইরকম যে আগামী এক সপ্তাহের ভিতরে বাংলাদেশেই শুরু হবে না, তার কি কারণ হচ্ছে দেখেন 17 জন গোয়েন্দা কর্মকর্তা এর আগে, আমেরিকান 5 জন, 7 জন টার্কি, 7 জন পাকিস্তানি, সব ময়রা পয়রা ছিল বিভিন্ন হোটেলে, বাসা, বন্দরে, এমনকি সুইমিং পুলের ভিতরেও। একজন ছাড়া বাকি কারো খবরই পত্রিকাতে আসেনি। ওই একজনের খবরও এটা ওই হোটেলের কর্মচারীদের ভুলেই নাকি চলে আসছিল, কারণ ওরা জানতো না, চিল্লাচিল্লি হয়েছে, পুলিশ এসে গেছে, সুতরাং এটা জানছে। আর বাকি কারো কথা মিডিয়াতে প্রকাশ করে চুপ, যে যার যার লাশ এম্বাসির মাধ্যমে নিয়ে গেছে। তো এইরকম যে আগামী এক সপ্তাহের ভিতরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পড়তে শুরু করবে না, তার গ্যারান্টি কোথায়? এবং ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা পুরোপুরি কনফার্ম না হলেও তাদের সন্দেহের তীর এই মুহূর্তে বাংলাদেশের দিয়ে। সুতরাং সুখে থাকতে আমাদের ভূতে কিলাইছে ভাই, আমাদের এই জমাইত্যা মৌলবাদীগুলা সারাক্ষণ গজবাতুলহীন, এবার গজবাতুলহীন না, এবার গজবাতুল তোদের জঙ্গিবাদী, তোদের পাছা দিয়া ভরবে। এটাই তোরা এখন প্রমাণ করে দিলি যে বাংলাদেশও একটা জঙ্গিবাদী দেশ। আর এটা যদি হয়, আর এখন যদি মারতে আসে না, ওই তোদের পাকিস্তানি বাপ আর তোদের বাঁচাইতে আসবে না। হুদা কামে বেহুদা কামে এইসব ফাউলবাজি করছিস, আর এই ফাউলবাজির কারণে আজকে পুরা দেশ এবং জাতি এখন একটা বিপদের ভিতরে আছে। আজকে গতকালকে দিল্লিতে লালকেল্লায় হওয়ার পরে আজকে কেন সেনাবাহিনীতে জরুরি বৈঠক? আজকে কি কারণে আজকে উপদেষ্টা পরিষদে জরুরি বৈঠক? কারণটা কি? বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে এখন জরুরি বৈঠকে ডাকস কেন? এটা তো ডাকার গজবাতুলহীন। জামাত আজকে কোনো আওয়াজ করে না কেন? মৌলবাদীগুলো কোনো আওয়াজ করে না কেন? যখন আস্তে আস্তে শুরু হচ্ছে যে সন্দেহের তীর বাংলাদেশে, তখন তো বলস কই আমাদের এই যে ইন্টারিম গভর্নমেন্ট বা সেনাপ্রধান যখন এই যে আসিফ মনির বলছিল যে পূর্ব দিক দিয়ে আক্রমণ হবে বা বাংলাদেশ থেকে আক্রমণ হবে, তখন তোমরা একটা বিবৃতি দাও নাই কেন যে বাংলাদেশের আকাশ বা মাটি কোনো সন্ত্রাসী কার্যক্রমে বা কোনো দেশের উপর আক্রমণের জন্য আমরা ব্যবহার করতে দিব না, এই কথা বলো নাই। কারণ এটা তো বাহাবা দিছ। এই যে জামাতের নায়েবে আমির যখন বললো যে 50 লাখ লোক আছে, 25 লাখরে পাঠামো গজবাতুল হিন্দ করতে, তখন আপনারা কই গেছিলেন? মুখে কুলু পাঠছিলেন, মুখে নুন নিয়ে রাখছিলেন, তখন বলেন নাই কেন? এখনো চুপ আছে, তখনও বলেন নাই যে না এটা ভুল করছেন। সবাই তাকে বাহাবা দিছে, সে বারবার বলতেছিল, জামাইতা বারবার এই সার্জিস, আসিফ, নাহিদ, হাদি এরা বলতেছিল ফুয়াইদ দ্বারা। আজকে যদি আপনারা যদি একের পর এক যদি বিভিন্ন জায়গায় যদি ওই পয়রা থেকে চাঁদের দেশে চলে যান, তাতে কারো কিছু করার নেই। কারণ বাংলাদেশের জনগণ জঙ্গিবাদী না। আপনারা কিছু সংখ্যক লোক, 2% লোক জঙ্গিবাদ, এই মাদ্রাসাগুলোতে জঙ্গিবাদের প্রশিক্ষণ দেন, বর্ডার এরিয়ার মাদ্রাসাগুলোতে জঙ্গিবাদের প্রশিক্ষণ দেন, এবং এগুলোতে যদি একের পর এক যদি বিভিন্নটা ময়রা পয়রা থাকতে দেখি, কোনো দুঃখ হবে না এবং আপনাদের কারোর জন্য ইন্নাইলে পড়বো না। কারণ আপনাদের দোষেই আজকে আমরা একটা বিপদের সম্মুখীন হয়েছি। ভালো থাকবেন সবাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।